নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। 2026-এর বিধানসভা নির্বাচনের সুর কি তাহলে এখন থেকেই বাঁধা হয়ে যাচ্ছে? একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। বাগযুদ্ধ কিন্তু চরমে উঠেছে। কেউ যখন চ্যাংদোলা করে ফেলে দেওয়ার কথা বলছেন, আবার পাল্টা শাসক দলের অভ্যন্তর থেকে বা বিরোধীরা তারা কেউ এফআইআর করছেন, কেউ ঠুঁচে দেওয়ার কথা বলছেন, কেউ আবার ঠ্যাং ভাঙার কথা বলছেন। এই আবহেই কি তাহলে 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে? অন্যদিকে সংসদে সেখানে কিন্তু দুর্নীতি ইস্যুতে শাসক দল, রাজ্যের শাসক দল প্রশ্ন তোলায় তার পাল্টা উত্তর কিন্তু দিয়েছেন নির্মলা সীতারামন। একেবারে ধরে ধরে দুর্নীতির প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ জানিয়েছেন। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দিই। ভাস্কর সেনারায় রয়েছেন শত্রুপা সৈকতগিরি এবং আইনজীবী শীর্ষেন্দু সেনারায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। বিধানসভার ভেতর এবং বাইরে গত কয়েকদিন ধরেই কিন্তু তুমুল উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বিধানসভার ভিতরে ভাষণ দিলেন, তখন স্লোগান শাউটিং করলো বিজেপি বিধায়করা, ওয়াকআউট করে চলে এলেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে রাস্তায় বসে পড়লেন। ফের একবার সরব হয়েছেন তিনি। কি হলো দিনভর দেখুন। আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। মঙ্গলবার তৃণমূলের মুসলমান বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার তাকে পাল্টা নিশানা করে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের বিরোধী দলনেতা কি করে বলেন মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন? এত সাহস হয় কি করে? আপনাদের আমদানি করা হিন্দু ধর্ম, এটা রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম নয়। মানুষকে খুন করা, দেশকে টুকরো করার কথা যারা বলে, সেটা আমদানি করা হিন্দু ধর্ম। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। আমাদের সংবিধান ধর্ম নিরপেক্ষ, সব ধর্ম, বর্ণ, ভাষা সবাইকে নিয়ে চলার কথা বলে। এটা রামকৃষ্ণ বিবেকানন্দের বাংলা। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। সংখ্যালঘুরা এরাজ্যে নিশ্চিন্তে থাকুক জানিয়ে পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার সবচেয়ে ভালো লাগছে চুপি চুপি এসছেন। সোমবার মুখ্যমন্ত্রীর ডে, পুলিশ আসেন না। দপ্তরের বাজেট ডিসকাশন হয় না। যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, আপনার বিসর্জন হবে। বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন। বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে বুধবার কালো পোশাক পরে আসেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আগাগোড়া বিক্ষোভও দেখান তারা। পাল্টা বিধানসভার ভিতরে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কালো জামা পরলেই কালো হয় না, পাগড়ি পরে এসে কাক ময়ূর হতে চাইছে। মণিপুর আপনারা সামলাতে পারছেন না, আর বলছেন বাংলা চালাবেন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দু তাকে দিয়ে আলোচনা শুরু করবো। শীর্ষেন্দুতা, এতদিন পর্যন্ত আমরা দেখেছি মনোনয়ন তোলা, জমা দেওয়া থেকে শুরু করে একেবারে বোমাবাজি, রক্তারক্তি, প্রাণহানির মতো ঘটনা। পশ্চিমবঙ্গে ছোট থেকে বড় যত রকম নির্বাচন হয়েছে, সেখানে অশান্তি কিন্তু পিছু ছাড়েনি। 2026 আসতে এখনো 1 বছর বাকি। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার কোনো প্রশ্নই নেই। তার আগে যে সুর একেবারে শীর্ষ নেতারা বেঁধে দিচ্ছেন, শাসক বিরোধী দুপক্ষই, তাতে কোথাও একটা শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা কি আমরা আদৌ রাখতে পারি? না, রাখতে পারি না। কারণ যেভাবে চলছিল তার থেকে বরং আরও বাড়বে। আজকে জাত, ধর্মনিরপেক্ষতা নেই কোনো। আজকে এ হিন্দু, এ মুসলিম, এই নিয়ে আলোচনা কোথায়? আজকে নাগরিক কিংবা ভোটার কি সর্বসাধারণ যারা জনসাধারণ, তাদের দুঃখ কষ্ট, তাদের সুযোগ অসুবিধে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত বিধানসভায়। শ্রী মা শারদা বলেছেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও আমার ছেলে। আজকে ভারতীয় সংবিধান সেইভাবেই তৈরি। আজকে 1976 সালের যে জায়গাতে ধর্মনিরপেক্ষ, যে জায়গাটাতে সংশোধন করা হয়েছিল, সেই ধর্মনিরপেক্ষতা বজায় রাখা প্রত্যেকটা দলের উচিত। আজকে যে শাসক দলই বলুন আর বিরোধী দলই বলুন, কেউ কাউকে বলছেন ঠ্যাং ভেঙে দেবেন, কেউ কাউকে বলছেন চাংদোলা করে বাইরে ফেলে দেবেন। না, এগুলো হওয়া উচিত নয়। এই জিনিসগুলো হলে আরও উত্তেজনা বাড়বে, বই কমবে না। কারণ যে জায়গার থেকে শুরু, আজকে 1947 সালের 15ই আগস্ট যেভাবে, আর 1950 সালে যে সংবিধান তৈরি, সেই জায়গার থেকে আমরা এখনো পর্যন্ত একটা জায়গায় আসতে পারলাম না যে ধর্মনিরপেক্ষ মানুষ আগে জাত নয়, আগে ধর্ম নয়, ধর্ম যে যার সবাই। কিন্তু আজকে সেই জায়গাতে ভাবতে হবে যে ভোটার এবং নাগরিক শুধু ভোট দেওয়ার জন্য নন,
তাদের যে জনপ্রতিনিধি আমরা ভোট দিয়ে পাঠাই, সেই জনপ্রতিনিধির অবশ্যই দরকার যে জায়গার যে এলাকার তার উন্নয়নের কাজ সেই জায়গাতে ভাবতে হবে। একদম, আমি শীর্ষেন্দু তার এই বক্তব্যটা নিয়ে ভাস্কর সিনহার কাছে আসবো। তাহলে এই যে উন্নয়নের কথা এত বলা হয়, তৃণমূল কংগ্রেস গত 13 বছরে কি কি কাজ করেছে সেই পরিসংখ্যান তুলে ধরা হয়, মহিলা থেকে শুরু করে গরিব মানুষের জন্য কি কি ধরনের ব্যবস্থা তারা করেছে। তাহলে 2026-এর এজেন্ডা এগুলো কোনোটাই নয়। আসল কথা হচ্ছে ধর্ম নিরপেক্ষ ব্যাপারটা ভুলে যেতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে, এবং একেবারে ধর্মের ভেদাভেদের ভিত্তিতে ভোট হতে চলেছে 1 বছর পর। সেটা শুভেন্দু অধিকারী মনে করছেন, আর 26-এ বিজেপি ক্ষমতায় আসবে এটা কি করে মনে করছেন আমি এটাও জানি না। সেটা পরের কথা। আজকে না এই বললে ক্ষমতায় এলে নাকি ফেলে টেলে দেবেন। আমি জানতে চাইছি যে শুভেন্দু অধিকারী কি জানেন তার দলের বিধায়কের সংখ্যা কত? আমি জানি না উনি জানেন কিনা, সেই সংখ্যাটাই জানেন না। আপাতত 66 কি 64 কে কোথায় আছে আমরা দরজা খুলে দিলে সবগুলোই চলে আসবে, সেরকম ব্যাপার আমরা খুলছি না। প্রশ্ন হচ্ছে যে আপনি শুভেন্দু অধিকারী যে বক্তব্য, এরা তো প্রকাশ্যে বলে, প্রকাশ্যে একটি ধর্মের মানুষদেরকে বিদ্বেষমূলক কথা বলে, তাদের ভোটের প্রয়োজন নেই, তারা ছুড়ে দেবে। এটা অস্তিত্বের সংকট কাটানোর জন্য একটা সাম্প্রদায়িক বক্তব্য, এবং হিন্দুদেরকে নিজেদের মনে করে যারা হিন্দুদের আর কি রক্ষাকর্তা। আগামী কয়েক সেকেন্ডের জন্য আপনার কথাটাকে যদি একেবারে ঠিক বলে ধরেও নি, একদম বিজেপির না হয় অস্তিত্ব সংকট, বিজেপি না হয় ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, এটা হয়তো তাদের ট্রেডিশন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। আপনারা কি চাইছেন? তাহলে যে উন্নয়নের কথাগুলো বলেন সেই উন্নয়নের উপরে ভিত্তি করে 2011-র পর থেকে তৃণমূলের ভোটের শতাংশ বেড়েছে। তৃণমূলের রিপোর্ট কার্ড মানুষ জানেন। হুমায়ুন কবিরের বক্তব্য সেটা দলের বক্তব্য ছিল না, কিন্তু এই ধরনের উস্কানিমূলক বক্তব্য যেটা করেছেন, উস্কানিমূলক বক্তব্য যেটা শুভেন্দু অধিকারী দৃষ্টান্তমূলক শাস্তি কি হুমায়ুন কবিরের হয়েছিল? ভাস্কর বাবু, দৃষ্টান্তমূলক শাস্তির বিষয় নয়, এটা উনার বক্তব্য ছিল, তাকে বলা হয়েছে। কিন্তু আমি বলছি যে উনি যেটা বলেছেন তার উত্তরে যে আমি কি তাহলে রসগোল্লা দেবো? উনাকে মারতে আসবেন, ধরতে আসবেন, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি এইরকম বিদ্বেষমূলক আচরণ করার জন্যই তো তাকে গ্রেফতার করা হয়েছে। মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয় একাধিকবার বার্তা দিয়েছিলেন, তারপরেও শাসক দলের অভ্যন্তরে কতটা পরিবর্তন হয়েছে সেই প্রশ্ন থাকবে। কারণ একদিকে শুভেন্দু অধিকারী যখন বলেন যে 10 মাস পরে তো বিজেপি ক্ষমতায় এসে যাবে, তখন মুসলিম বিধায়ক শাসক দলের যারা থাকবেন তাদের চ্যাংদোলা করে রাস্তায় দেওয়া হবে। তার পাল্টা শাসক দলের পক্ষ থেকে কি বলা হয় দেখুন একবার। অন্যদিকে এফআইআরও কিন্তু ইতিমধ্যেই লজ হয়েছে, দেখুন। 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই আমি ঠুসে দেবো না। আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাব, সাহস থাকলে ছুঁয়ে দেখ। চ্যাংদোলার পাল্টা ঠুসে দেব কিংবা ছুঁয়ে দেখের পাল্টা ঠ্যাং ভাঙা, এই হচ্ছে এখন বঙ্গ রাজনীতির ভাষা যুদ্ধ। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব, দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই আমি ঠুসে দেবো না। পাল্টা হুঁশিয়ারি দিতে দেরি করেননি শুভেন্দু অধিকারীও। একটু আগেই তো হুমায়ুন কবির বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই, উনি উনার 42 জন মুসলিম এমএলএ কে নিয়ে আমার উপরে আক্রমণ করবেন। ঘরে করুন, রাস্তায় করুন, আমি তো এত দূর আমার সেন্ট্রাল ফোর্স থাকে, আমি তো একাই ভিতরে যাতায়াত করি। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। সৈকত, একেবারে ছবিটা কিন্তু পরিষ্কার, একেবারে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে এই মুহূর্তে গোটা ভাবনা চিন্তা। একদল হিন্দুদের পক্ষে বলছে, একদল সংখ্যালঘুদের পক্ষে বলছে, এবং আমরা জানি যে বামেরা তারা কিন্তু গোড়া থেকেই ধর্ম নিরপেক্ষতার কথা বলে। তাহলে যদি শিবির দুভাগে ভাগ হয়ে যায়, তার অ্যাডভান্টেজ কি সত্যি বামেরা নিতে পারবে? না, শিবির একটাই। আপনি যদি দেখেন 2011-র আগে থেকে জামাত, আরএসএস, তৃণমূল মিলেমিশে বামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। গোডাউন প্রোডাকশন একই, আরএসএস এর পয়সায় তৃণমূলের তৈরি হওয়া,
আর আজকে আরএসএস, জামাত, তৃণমূল, বিজেপি এরা আলাদা আলাদা টিমে খেলছে, কিন্তু প্লেয়াররা তো ট্রেনিং পেয়েছে একই ট্রেনিং ক্যাম্পে, কিন্তু টিম তো আলাদা, টিমটা জামার রং আলাদা, জার্সি রং আলাদা। দেখুন এইসব আইপিএল এর টিমের মতন, এরা একটা সময় ইন্ডিয়ান টিমে সব প্লেয়ার এক টিমে খেলে, আবার যখন আইপিএল আসে তখন বিপুল টাকার পরিমাণ যে যার ক্লাবে যে যার মতন করে খেলে। আবার যখন তৃণমূল বিপদে পড়বে বিজেপি এমএলএ সাপ্লাই দেবে, আবার যখন বিজেপি বিপদে পড়বে তৃণমূল কিছু ক্যান্ডিডেট সাপ্লাই দিয়ে দেবে। আমার বক্তব্য খুব নির্দিষ্ট দুটো। এক, বিধানসভার ভেতরে বিরোধী দলনেতা কাজ হচ্ছে সরকারের আইনার ভূমিকা পালন করা। বিরোধী দলনেতা নারায়ণগঞ্জে বিরোধী দলনেতা আপাতত বিধানসভার ভেতরে ঢুকতে পারবেন না, 1 মাসের জন্য সাসপেন্ড। একদম, আমি একটু বলিনি। বিরোধী দলনেতা বিধানসভার ভেতরে নারায়ণগড়ে মহিলা ধর্ষণের কথা বলতে পারতেন, দেউচাপাতামিতে আদিবাসীদের জোর করে জমি কেড়ে নেওয়া বলতে পারতেন, গোটা রাজ্য জুড়ে প্রসূতি মৃত্যু বাড়ছে তা নিয়ে বলতে পারতেন, গোটা রাজ্য জুড়ে জাল ওষুধ, জাল স্যালাইন বলতে পারতেন, বলেননি। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করবার মতন সৎ সাহস মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতেও পারেননি। কেন তৃণমূল কংগ্রেস মুখে বিজেপি বিরোধিতা করছে, কেন বাস্তবে করছে না? নবদ্বীপ পৌরসভায় প্রথম থেকে এটা হবে তো, এখন 1 ঘন্টা বাকি। আমি আপনাকে বলি, নবদ্বীপ পৌরসভায় তৃণমূল পৌরচালিত পৌর বোর্ড বলছে মাছ মাংস দোলের সময় খাওয়া যাবে না, বিক্রি করা যাবে না, কিন্তু মদের দোকান খোলা থাকবে। এটা তৃণমূলের মডেল। ঠিক যেমন বিজেপি উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের বলছে হিজাব পরে থাকুন, ত্রিপল দিয়ে মসজিদ রাখুন। আমার প্রশ্নটা বামেদের নিয়ে ছিল, আমার প্রশ্নটা বামেদের নিয়ে ছিল সৈকত। তাহলে বামেদের অবস্থানটা কি হবে? আমরা বিজেপিরটাও জানি, আমরা তৃণমূলেরটাও জানি, বিধানসভা নির্বাচনে বামেদের অবস্থানটা তাহলে কি হবে? ধর্মনিরপেক্ষতার বার্তাটা বোঝাতে পারবেন মানুষকে? আমরা পরিষ্কারভাবে সাধারণ মানুষের কাছে এই তৃণমূল বিজেপি ধর্মীয় মেরুকরণের মডেলের পাল্টা রুটি রুজির মডেল, এসএসসি প্রাইমারি টেট, এটাই আমার জানার ছিল যে একেবারে যে ধর্মীয় মেরুকরণ একেবারে পরিষ্কার হচ্ছে, সেখান থেকে বামেরা আদৌ ভোট বাক্সে কোনো ডিভিডেন্ড তুলতে পারবে? একদিকে শুভেন্দু অধিকারী তিনি চ্যাংদোলা করে ফেলতে চাইছেন, তার বক্তব্য একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার তিনি কি শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত নন? তার বক্তব্য কিন্তু একদম অন্য, ঠিক যেমনটা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন একবার। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইবো। শুভেন্দু অধিকারীর বক্তব্য কিন্তু একেবারেই আলাদা। জো হামারে সাথ হাম উনকে সাথ পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। ছত্রপতি বঙ্গ বিজেপির লাইন তাহলে কোনটা 2026-এর জন্য? শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন, জো হামারে সাথ হাম উনকে সাথ। প্রধানমন্ত্রী কিন্তু সবকা সাথ, সবকা বিকাশ, সবকা উন্নতি আরো কিছুর কথা বলেন, কিন্তু সেটা সবাইকে নিয়ে বলেন। সুকান্ত মজুমদারও কিন্তু প্রধানমন্ত্রীর সুরেই সুর মেলাচ্ছেন। লাইনটা তাহলে কোনটা? দেখো, লাইনটা বলতে গেলে আমাদের একদম ক্লিয়ার, আমাদের যে ম্যানিফেস্টোর একদম মানে আন্ডারলাইং আমাদের যে ফিলসফি, সবকা সাথ সবকা বিকাশ। কিন্তু আমি একটু শীর্ষেন্দুর কথা টেনে আজকে আমার কথাটা শুরু করতে চাই। সত্যি 1947-এ 1947-এ যখন ইন্ডিপেন্ডেন্স হলো এবং যখন দুটো দেশ ভাগ হলো, পাকিস্তান একেবারে সেলফ ডিক্লেয়ার যে আমরা ইসলামিক নেশন। ভারতবর্ষ অফকোর্স উদার দেশ, বললো যে ধর্মনিরপেক্ষ আমরা থাকবো, এবং সেই ধর্মনিরপেক্ষ হতে গিয়ে আমরা লাগাতার কংগ্রেস এবং এখন পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমরা দেখলাম এই ধর্মনিরপেক্ষর আড়ালে একটা আবরণ ক্রিয়েট করে একেবারে ডাইরেক্ট ব্লেটেন্ট বেহায়ার মতন অ্যাপিজমেন্ট করতে শুরু করলো। এবং অ্যাপিজমেন্টের আমি যদি রিসেন্ট 3টে ঘটনা তুলে ধরি, তুমি বলো হুমায়ুন কবির, যেটা তুমিও তুললে কুসুমিতা, কিছুদিন আগে নাকি উনি 30%কে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে হ্যাঁ বেশ করেছে, এরকমই তো করার কথা। ফিরদৌস কি নাম, ফিরহাদ হাকিম, উনি আবার পরিষ্কার একটা শিক্ষার সমারোহে গিয়ে উনি বললেন যে শিক্ষাগতভাবে তাদের নাকি আর সব রকমভাবে মাইনরিটি থেকে মেজরিটি হয়ে যেতে হবে একটা কমিউনিটিকে। তো এইখানে যখন মুখ্যমন্ত্রী কোনো রকম কড়া বার্তা দেন না, তখন আমাদের ধরে নিতে হবে যে মুখ্যমন্ত্রীর এগুলোতে সায় আছে। সেটার রিয়াকশনে ন্যাচারালি লিডার অফ অপোজিশন বারবার এক কথা বলছে যে আপনারা মুসলমানদের জন্য করুন, কাউকে তো হিন্দুদের জন্য করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে লিডার অফ অপোজিশন এই কথাগুলো বলছে। কিন্তু আবারও আমি বলছি, আমাদের স্ট্যান্ড, আমরা সবার সঙ্গে সবার জন্য একেবারে সার্বিক বিকাশ করতে চাই। সার্বিক বিকাশের ছবিটা কি গতকাল আমরা বিধানসভার ভেতরে বাইরে দেখলাম? আমি তো বলছি, আমি একটু শেষ করি। ও আচ্ছা, 79% হিন্দুদেরকে টিকিট দেন মানে মুখ্যমন্ত্রী, কিন্তু আচ্ছা বলুন তো, বিজেপি নামক দলটি কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে টিকিট দেয় না বা তারা পায় না। তাদেরকে যেভাবে
ঘৃণার সূচকভাবে আক্রমণ করেন। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি মঙ্গলসূত্র নিয়ে যে মন্তব্য করেছিলেন, সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করলে একটা ক্যান্ডিডেট নেই, আপনি বলুন মন্ত্রিসভায় বা এমপি একটাও সংখ্যালঘু সম্প্রদায় থেকে আছে। এটা তো ঘৃণার রাজনীতি করে এখানে এসেছে। আজ এখানে ঘৃণার রাজনীতি করে মনে করছে যে বিজেপি যে হিন্দুদের ভোটটা কনসলিডেট করে সমস্ত হিন্দুদের ভোট পাবে, সেটা কখনোই পেতে পারে না। এবং এইখানে এই যে একদম মানে উচ্ছৃঙ্খলের মতো বক্তব্য রাখছেন যে আমরা ক্ষমতায় আসবো তারপরে ফেলে দেবো, ক্ষমতায় আসবেন কবে? দেখতে হবে। তবে শান্তিপূর্ণভাবে মানুষ নির্বাচন কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারছেন কিনা সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। তবে ভবানীপুরের অঙ্ক কি বদলাতে চলেছে? কোথাও নন্দীগ্রামের পর এবার কি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী এই লড়াই হতে পারে 2026-এ? 2021-এর বিধানসভা নির্বাচন মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী ছিল নন্দীগ্রাম। এবার কি তাহলে সেই গ্রেট ব্যাটল হতে পারে ভবানীপুরে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে সেই জল্পনাই কিন্তু উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা। প্রস্তাব দিলে সাদরে গ্রহণ করব মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি। পাল্টা কটাক্ষ শাসক দলের। ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন, ওনাকে ভবানীপুরে হারানোটা সহজ নয়। আমি ভবানীপুরে 1 কাপ চা খেয়েছিলাম, তাতেই উনি সন্ধ্যাবেলা 8টা কাউন্সিলরকে ডেকে কাল থেকেই নেমে পড়। শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত। ভবানীপুরে শুভেন্দু দাঁড়াতে যান, আপনি ধরে রাখবেন কালীঘাট মন্দিরে যারা বলি দেন সামনে ছাগ শিশু বাঁধা থাকে, তো ঠিক সেই রকম ভাবে ওকে কালীঘাটে দেয়ার মতো ভবানীপুরে উৎসর্গ করা হচ্ছে। মাসুরবাবু, ভবানীপুর কি কোথাও তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে চলেছে? একটু ছোট্ট একটা পরিসংখ্যান দিই। 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, যেখানে 8টা ওয়ার্ডের মধ্যে 5টাতে বিজেপি এগিয়ে রয়েছে, মাত্র 3টে তৃণমূল এগিয়ে। আবার 2014 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলের নিরিখে ভবানীপুরে 176 ভোটে বিজেপি এগিয়েছিল। আর 2019-এর লোকসভায় মুখ্যমন্ত্রীর বাড়ি যে 73 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু বিজেপির কাছে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছিল। সেই কারণেই কি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার ইস্যুতে সরব হওয়ার পরই একেবারে ফিরহাদ হাকিম তিনি শুরুই করলেন ভবানীপুর থেকে। ক্যালকাটা কর্পোরেশনের ভোটের হিসাবটা তো দিলেন না আপনি, ওয়ার্ড ভিত্তিক। সুতরাং প্রত্যেকটা ভোটেরই একটা আলাদা প্রেক্ষিত থাকে, লোকসভা, বিধানসভা, পৌরসভা। তাহলে পৌরসভার আপনি যদি পরিসংখ্যানটা দেন তাহলে দেখবেন যে কত ভোটে এগিয়ে আছে। দেখুন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতবেন না। লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলটা বললাম, না তাহলে আপনি পৌরসভা ভিত্তিটাও দেখতে হবে। আপনি এটা জানেন যে পূর্ব মেদিনীপুরে পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে হারবে তাপসী মণ্ডল কেন? আজকে আপনি ওখানে সমবায় নির্বাচন থেকে তিনি নিজে পলায়ন করতে গিয়ে বলছেন যে ভবানীপুরে দাঁড়াবো। ভবানীপুরে ওনার জামানত বাজেয়াপ্ত হবে। সুতরাং এখানে ওনার যে রাজনীতি, শুভেন্দু অধিকারী পালাতে চাইবেন কেন? তিনি তো 1976 ভোটে জিতেছেন এবং যখন জিতেছিলেন আজকে পরিস্থিতি দেখুন, তার পরবর্তীকালে কোন কোন নির্বাচনে কি হয়েছে, কে জিতেছে, কোথা থেকে, ওখানে পঞ্চায়েত নির্বাচনের ফলগুলো দেখুন, সমবায় নির্বাচনের ফলগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পূর্ব মেদিনীপুরে কি পরিস্থিতি। এখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একেবারে গতকালই কিন্তু দাবি করেছেন যে অধিকারী পরিবারের ওপরে ভর করেই কিন্তু পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। সেই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতেছেন 2021-এ, এবার তিনি জায়গা বদল করতে চাইছেন ভবানীপুরে। শত্রুপাদি, কতটা পজিটিভলি ভাবছেন আপনারা? না, মাননীয় রাজ্য সভাপতি তো পরিষ্কার বার্তা দিয়েই দিয়েছেন যে লিডার অফ অপোজিশন যেখান থেকে দাঁড়াতে চাইবে, সেটা ভবানীপুর হলে ভবানীপুর, অন্য জায়গা থেকে অন্য জায়গা। আচ্ছা, শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য একটু মনে করিয়ে দিই। 1 মার্চ শুভেন্দু অধিকারী কি বলেছেন যে 20,000 গুজরাটি ভোটকে টার্গেট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওখানে শিখ ভোটার রয়েছেন, সেটাও কিন্তু টার্গেট একেবারে, অর্থাৎ নির্দিষ্ট করে গোষ্ঠীর ভিত্তিতে, জনজাতির ভিত্তিতে একেবারে ভেবে পা মেপে এগোচ্ছে বিজেপি। না, বিজেপি তো এগোবে, বিজেপি তো টার্গেটই আছে 2026-এ সরকার গড়া। কিন্তু এই ঠিক এক্স্যাক্টলি এই কথাটা যেটা তুমি তুললে যে
কমিউনিটি ওয়াইজ আমরা 2024 থেকে কিন্তু ইলেকশন কমিশনে জানাচ্ছি একদম বুথ ভিত্তিক যে এখানে ফলস ভোটার ওরা কাটছে বা অ্যাড করছে, এবং এরা তৃণমূলের একটা বড় উদ্দেশ্য যে হিন্দি ভাষী ভোটগুলোকে কেটে বের করে দেওয়া। তো এখানে ন্যাচারালি আমরা বলবো যে তৃণমূল ভালো করেই জানে যে যারা হিন্দি ভাষী তারা হিন্দি ভাষী হিন্দু, তারা হিন্দু কেন মুসলমানদের আপনারা বলুন যে আপনারা মুসলমানদের ভোট চাই না বলে প্রচার করছেন। সাম্প্রদায়িকতা আজকে পরিষ্কার বার্তা। তুমি ভবানীপুর নিয়ে প্রশ্ন করেছিলে, যদি আজকে কালকেও শুভেন্দুদা বলেছেন যে ভবানীপুরে শুধু শুভেন্দুদা চা খেয়েছেন, সেইখানে একেবারে টেনশনের ঢেউ উঠে গেল। কিন্তু কোথাও আমি একবার ছোট্ট করে সৈকতের কাছে যাই, কিন্তু কোথাও সুকান্ত মজুমদারের মন্তব্যটা কি একটু ইঙ্গিতবাহী? তিনি বলছেন শুভেন্দু অধিকারী যদি বলেন তাহলে কিন্তু তারা ইতিমধ্যেই ভাবার জন্য তৈরি আছেন। কোথাও ভবানীপুরে দাঁত ফোটাতে পারবে বিজেপি, এই প্রশ্নটা কি বিজেপির অন্দরেও রয়ে গিয়েছে এবং সেই কারণে শুভেন্দু অধিকারীকে দিয়ে তারা কোথাও একটা টেস্ট করতে চাইছেন, অ্যাসিড টেস্ট? না, আসলে টেস্টটা হচ্ছে জাতপাতের ভিত্তিতে, টেস্টটা হচ্ছে জাতিগত বিন্যাসের উপরে, টেস্টটা হচ্ছে বাঙালি অবাঙালি ভিত্তিতে, গুজরাটি শিখের ভিত্তিতে। এই পশ্চিমবাংলার মাটিতে এই বাইনারি তৈরি করতে চাইছে তৃণমূল বিজেপি। দেখুন, তৃণমূল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী কিংবা হুমায়ুন কবির শুভেন্দু অধিকারী, হিন্দু মুসলমান, এই বাইনারিগুলো না ভাঙতে পারলে 26-এর নির্বাচনে বাংলার কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা আজকে যে কথা বলছেন, আসলে সেই রাজনীতি বারে বারে ভবানীপুরে বিধানসভায় কখনো যেতে তৃণমূল, লোকসভায় যেতে বিজেপি। কাউন্সিলর ভোটের কথা বলছিলেন কিছুক্ষণ আগে তৃণমূলের প্রতিনিধি, ওখানে দুজন বিজেপির কাউন্সিলর তো এখন তৃণমূলের দলের ভেতরে। অসীমবাবু কোন দল করতেন? ভবানীপুরে RSS এর হয়ে দাঙ্গার রাজনীতি করা অসীমবাবু এখন তৃণমূলের রাজনীতি করেন। গোটা রাজ্য জুড়ে এই যে বাইনারি তৈরি করে নির্বাচনী ফোকাসটাকে এক কেন্দ্রীভূত করো, আর তার আড়ালে গোটা রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, গোটা রাজ্য জুড়ে দুর্নীতিতে অভিযুক্ত হিন্দু নেতার কি হবে সে কথা কেউ বলছে না। গোটা রাজ্য জুড়ে দাঙ্গা লাগানো মুসলিম নেতার কি হবে সে কথা বলছে না। এখানে এটাও মাথায় রাখতে হবে, এখানে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা কিন্তু বিজেপিতে একদিকে নন, বরং উল্টো দিকেই অবস্থান করেন। কোথাও সুকান্ত মজুমদারের ইঙ্গিতটা অন্য কোনো মানে করে কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর তো থাকবে। তবে নির্মলা সীতারামন তিনি কিন্তু একেবারে সংসদে দাঁড়িয়ে দুর্নীতির অভিযোগ নিয়ে আবারও সরব হয়েছেন। অতীতেও কিন্তু তিনি বলেছিলেন হিসেব দাও টাকা নাও, এবং গতকালও কিন্তু একেবারে কীর্তি আজাদের যে দাবি ছিল তাকে রীতিমতো খণ্ডন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। The Chief Minister of West Bengal herself asked all the representatives of her party about the cut money that has been taken. Let the cut money be returned. বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ফের উঠল সংসদে। মোদী সরকারের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের তোলা দুর্নীতির অভিযোগের পাল্টা পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ নিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Teachers recruitment scam is something on which honest job seekers and vulnerable students who were enrolled in schools. Azad Kirti Jha is talking about scams. He should look at this teachers recruitment scam as well. Similarly, 10,000 plus crores PDS scam, sir, which affects poorest of poor. 100 crore midday meal fraud has happened in West Bengal. The CAG report, March 2021, financial misappropriation and malpractices worth nearly 2 lakh crores by West Bengal government was detected by the CAG. মঙ্গলবার লোকসভায় যখন এই অভিযোগ তুলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তখন সেখানে শুধু উপস্থিত ছিলেন তৃণমূলের দুই সাংসদ সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তোলা অভিযোগ খারিজ করেছেন সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের কাটমানি নেওয়ার কোনো প্রমাণ উনি দিতে পারেন। উনি পশ্চিমবাংলায় NGER এর টাকা দিচ্ছে না, সেই অভিযোগ কাটাবার জন্য এইসব কথা বলছেন। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। শীর্ষেন্দুদা, রাজ্যে শিল্প করতে গেলে কেউ যদি টাকা চায় তাহলে তাকে টাকা দেবেন না। যখন এখানে BGBS হচ্ছে, ইনফোসিসের ইনভেস্টমেন্টের কথা বলছেন মুখ্যমন্ত্রী, তখন সেখানে তিনি ক্যানিং পূর্বের বিধায়ককে বলে দিচ্ছেন যাতে তাকে শিল্পপতিদের কোনো সমস্যায় পড়তে না হয় বিনিয়োগ করতে, তিনি যেন দেখেন কোনো গন্ডগোল না হয়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অবগত রয়েছেন এ রাজ্যে কোথায় কোথায় কাটমানি নেওয়া হয় এবং কারা সেই কাটমানি নেওয়ার পিছনে রয়েছে। আজকে নির্মলা সীতারামনের দাবি সত্যিই কি খণ্ডন করা যায়? গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আইনের শাসন, সৎ দক্ষ প্রশাসন, যে জিনিসটা বাংলায় নেই। আজকে তাই কথা বলছেন।
আজকে তো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। বিরিয়ানির প্যাকেটে লোকে মাংস আর আলু খোঁজে, সেখানে তোলা খুঁজছে, এক্ষুনি দিতে হবে 10টা প্যাকেট। এই তো জায়গা, এই তো বাংলায় আজকে দাঁড়িয়েছে। দুর্নীতি, কাটমানি প্রতিটা জায়গাতে। আজকে ইট বালি চুনে না, কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান কে নেই সেখানে জানেন না। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানেন না, সব জানেন, প্রত্যেকটা জিনিস জানেন। তার কাছে আজকে পুলিশ নিজে এক হাতে ঘুষ নেবেন আর এক হাতে কাজ করবেন, দুটো জিনিস একসঙ্গে হয় না। সেইভাবে প্রশাসন চলছে, সরকার চলছে। কেন বাংলার মাথা এত হেট হবে? কেন বাংলাভাষী সারা ভারতবর্ষে 1 নম্বর হতে পারবে না? কিসের জন্যে? কেন? সেই সরকারকে দায়ী থাকতে হবে। সরকার আজকে শাসক দল হোক আর বিরোধী দলই হোক, দু দলকেই রাখতে হবে। আজকে ভবানীপুর নিয়ে আলোচনা চলছে কি নন্দীগ্রাম নিয়ে আলোচনা চলছে, সে জিনিসটা নয়। আজকে সাধারণ মানুষ চায় নিজের ভোট নিজে দিতে। আজকে ভুতুরে ভোটারের ওঝা হচ্ছে ইলেকশন কমিশন। কেন ইলেকশন কমিশন দেখবেন না? আজকে দল বাড়ি বাড়ি গেলে কেন দেখতে হবে? বাড়ি বাড়ি কেন দল যাবে? এটা ঠিক না। আজকে ইলেকশন কমিশন যাবে, যাদের জন্যই হোক ইলেকশন কমিশন গিয়ে ভোটার লিস্ট ঠিক করবেন। আজকে জাত পাতে না, যে যাকে ইচ্ছে ভোট দিতে পারে, সেটাই ভারতবর্ষ। একদম ভাস্কর বাবু, তাহলে সৌগত রায় যে বলছেন কাটমানির কোনো প্রমাণ নির্মলা সীতারামন দিতে পারবেন না, কাটমানি যে নেওয়া হয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে একবার নয় একাধিকবার দলের নেতাকর্মীদের বার্তা দিয়েছেন। আর কি প্রমাণ নির্মলা সীতারামন ওখানে গিয়ে দেবেন? বাংলার আর কিছু মুক্ত রক্ষা হবে? যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিন্তু নির্মলা সীতারামনের কাছে কোনো প্রমাণ নেই যে কাটমানি কোথায়, কে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি বলে দিচ্ছেন কাটমানি, আপনি বলে দিচ্ছেন একটা অভিযোগ, সেই অভিযোগটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে বলেন বলুন তো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ভিত্তিতে বলছেন? আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তাহলে আপনি মান্যতা দিচ্ছেন না? কাটমানি না নেয় কেউ, তার মানে নিশ্চয়ই নেয় না, তাহলে বলবেন কেন? নিশ্চয়ই কেউ নেয়, কিন্তু কোন জায়গায় আপনি বিজেপিএস এর কথা করে কমপ্লেইন দেখেছেন, অভিযোগ দেখেছেন কাটমানি নেওয়া হয়েছে? কোন অভিযোগ? আপনি এখানে বিজেপিএস এ যারা শিল্পপতি এসেছিলেন তারা শিল্প করার ক্ষেত্রে কাটমানির জন্য কোন রকম ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, এরকম কোন রকম ভাবে কোন শিল্পপতি তারা অভিযোগ নেই। কোথায় ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, আপনারা বলছেন কোথায়? না, এরকম কোন কাটমানি প্রমোটারি রাজ চলবে না। বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দেন কেন? যদি প্রমোটারি করতে হয় দলে থেকে করা যাবে না, দলের বাইরে গিয়ে করুন, কাটমানি নেওয়া যাবে না। কেন এই বার্তাগুলো দলের শীর্ষ নেতাদের মঞ্চ থেকে দিতে হয়? নিশ্চয়ই কিছু হয়, তাই জন্যই দিতে হয়। নিশ্চয়ই কিছু হয়, ভাবনাটাতে আপনার ভুল ভাবনা। আপনি বলুন যে কোনো অভিযোগ আছে? কোন দাদা অভিযোগের দলের কাছে থাকবে না, কখনোই নয়। শতরূপাধি কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, সবটাই মিথ্যে, সবটাই ভুল, সবটাই ভ্রান্ত। একেবারে পশ্চিমবঙ্গের মুখ আপনারা কালো করার উদ্দেশ্য নিয়ে সংসদে কেন্দ্র অর্থমন্ত্রীকে দিয়ে এই সমস্ত বলাচ্ছেন শতরূপাধি। একদম কুসুমিতা আজকে সাংসদে পর্যন্ত এগিয়ে বাংলা উজ্জ্বল ভাবমূর্তি পশ্চিমবঙ্গের একেবারে ঠিকরে ঠিকরে পড়ছে সব জায়গায়। সেই জন্য সৌগত রায়কে গাড়িতে উঠে চুপি চুপি বলতে হচ্ছে যে নির্মলা সীতারামন কোনো প্রমাণ দিতে পারবে না। প্রমাণ তো বাংলার প্রতিটা মানুষ দেখছে। আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং স্টেজ থেকে উঠে বলছে অমুক জায়গার এসপি অপদার্থ, কারণ এসপি কাটমানি নেবার সময় উনি সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকে। পুলিশের একাংশ তারা সরকারকে ভালোবাসে না। বহুবার বালি পাচার, কয়লা পাচারে পুলিশের একাংশ জড়িত। কিসের বিনিময়? শুধু ভালোবাসা, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। একটা শুধু ছোট্ট লাস্ট টাইম আজকে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে চোখে লাগছে 75-25টা অন্তত শান্ত মনে করুন, এতটাও নেবেন না। লোকসভার ভেতরে মন্ত্রী কেন বলবেন? কেন কোনো দুর্নীতির তদন্ত শেষ অবধি পৌঁছবে না? কেন কোনো চোর অ্যারেস্ট হবে না? এটা কি সেই মডেল যেভাবে মন্ত্রী লোকসভায় বলবেন কিন্তু অ্যারেস্ট হবে না? ঠিক একইভাবে এই রাজ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলবেন কোনো এফআইআর হবে না। আসলে সেই কারণেই জনৈক অভিষেক, আসলে সেই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর না হওয়া। এই তলে তলে ফুলে ফুলে সেটিং, এই সেটিং এর ফলে দুর্নীতি এই
বামেরা একেবারে সেটিং তত্ত্বকে সামনে নিয়ে আসে। শীর্ষেন্দুদার কাছে যাবো। শীর্ষেন্দুদা, এক একটা নির্বাচন হয়, মানুষজন ভোট দেন, জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এবং সেখানে গিয়ে তারা মানুষের কথা বলবেন এমন প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট চাইতে আসেন। কিন্তু আলটিমেটলি কি দেখা গেল? বিধানসভার যে বাজেট অধিবেশনটা হলো সেটা বারবার উত্তপ্ত হয়ে উঠলো। কি কারণে? প্রথমত ধর্ম নিয়ে একটা আকচি, কোথাও সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন যেমন তুলছে বিজেপি, তার পাশাপাশি ধর্মাচরণের অধিকার সেখানেও হস্তক্ষেপ করছে সরকার, এমনটাই তাদের অভিযোগ। উন্নয়নের কথা এখনো পর্যন্ত একটাও আপনি শুনেছেন? উন্নয়নের বাতিস্তম্ভের নিরাপত্তার অন্ধকার যে বাঙালি শুধু না, ভোটাররা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে জিজ্ঞেস করেন, প্রত্যেক এলাকায় জিজ্ঞেস করুন যে আপনারা আমাদের জন্য, যে দলই হোক, আপনারা আমাদের জন্য করছেনটা কি, কিসের জন্য? আজকে বিধানসভা যাচ্ছেন, সেই বিধানসভায় হোক, পঞ্চায়েত হোক, কাউন্সিলর হোক, প্রত্যেকে কি করছেন? অন্যান্য আলোচনা করে আমাদের লাভ নেই। আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা আতঙ্কে ভুগবো আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াবে সারা রাজ্যে, এটা হতে পারে না। প্রত্যেকটা জায়গায় ছেলেমেয়েরা পড়াশোনা করছে, সেখানে স্কুল কলেজে পড়াশোনা হবে না, পরিবেশ নেই। আজকে যেখানে বাইরের পরিবেশ নেই, কেন? কিসের জন্য হবে? তাহলে জনপ্রতিনিধি কিসের জন্য? এবং গত পরশু থেকে যে তাণ্ডবটাই একেবারে ধর্ম নিয়ে যে শুরু হয়েছে, চ্যাংদোলা ঠুসে দেওয়া যেটা শুরু হয়েছে ভাস্কর বাবু, সেটা শুরুটা যদি আপনার মনে থাকে, কি নিয়ে বক্তব্যটা ছিল? এই যে বেসরকারি স্কুল, সেখানে কিভাবে ফিস বাড়ানো হচ্ছে একেবারে লাগাম ছাড়া, মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে এবং কেউ কেউ মাঝখান থেকে কুইট করতে বাধ্য হচ্ছেন, সেটা নিয়ে কথা বলতে চেয়েছিল বিরোধীরা। সেই কণ্ঠ যেমন রোধ হলো, তার পাশাপাশি এই প্রসঙ্গটাই আলোচিত হলো না, গোটা বিষয়টা চলে গেল ধর্ম এবং নির্বাচনে। বিরোধীরা বিধানসভায় কোনো আলোচনা করে না, তারা বিশৃঙ্খলা করে, ওয়াকআউট করে এবং এটাই করে। দেখুন, বেসরকারি স্কুলের যে ফিজের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেছেন এবং বলেছেন যে এদেরকে নিয়ন্ত্রণ করার তো নির্দিষ্ট কোনো আইন নেই, যে আজকে একটা বেসরকারি স্কুলের ফিজ স্ট্রাকচারটা যাতে বেঁধে দেওয়া যায় সে ব্যাপারে একটা চিন্তা করছেন, সেটা শিক্ষামন্ত্রী বলেছেন। কলকাতা হাইকোর্টে স্পষ্ট নির্দেশ আছে, বেসরকারি স্কুল হলেও সরকারের নিয়ন্ত্রণ মুক্ত নয়, সেটা নয়, কিন্তু ফি স্ট্রাকচারটা রেগুলেট করার মতন আইন নেই যে ফি স্ট্রাকচারটা রেগুলেট করতে। সেটা তো আলোচনা করতে হবে, বিধানসভাটা তো আলোচনার জায়গা। বিজেপি আপনি আলোচনা করে, বিজেপি ওয়াকআউট করে, বিশৃঙ্খলা করে, কাগজ ছিঁড়ে ফেলে দেয়। বিজেপি আলোচনা করতে কখনোই চায় না, বিজেপি কোনোদিনও কোনো আলোচনা করতে চায় না। আজকে এই ঝড়ের মধ্যে মূল ইস্যুটা ভুলে যাচ্ছে যে সরকারি স্কুলের ইউনিফর্ম ছাগল পরে ঘুরে বেড়ায়, বাচ্চারা তো পাই না। মিড ডে মিলের কি অবস্থা সেটা আমি আর এখন রিপিট করতে চাইছি না, কিন্তু যতবার আমাদের বিভিন্ন এমএলএদের ইস্যু রেজ করতে চেষ্টা করেছে, তখনই নয় মাইক বন্ধ করে দেয়, নয়তো স্পিকার বলবে বেরিয়ে যাও, সাসপেন্ড করে দেবে। অগ্নিমিত্রা, হিরণ, স্বয়ং লিডার অফ অপোজিশন, কথা তো বলতেই দেওয়া হয় না। যতবার আমরা, তুমি বলো একটা বাজেট সেশনের সময় 2 বছর আগে মুখ্যমন্ত্রী জাস্টিফাই করছে শেখ শাহজাহানকে বা সিবিআই বা ওরা নাকি ইডি বিরক্ত করছে, এটা বিধানসভার আলোচনা। বিধানসভায় যখন অপরাজিতা আইন নিয়ে আলোচনা হয়, তখন যখন লিডার অফ অপোজিশন 13টা পয়েন্ট তুলেছিল, তখন মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। চলে গেল ওরা রাষ্ট্রপতির সামনে নাটক করতে। সরকারি স্কুলে তালা লাগিয়ে আদানি ইউনিভার্সিটি, আম্বানি ইউনিভার্সিটি খুলতে চায়, আর একদল এই রাজ্যে যাদবপুরের মতন ইউনিভার্সিটিকে শাটডাউন করে ভবানীপুর সোসাইটির মতন লাখ লাখ টাকার ক্যাপিটেশন ফি দিয়ে এডুকেশন সিস্টেম বানাতে চায়। একদল হিন্দু দলিতদের মন্দিরে প্রবেশ করতে না দিয়ে হিন্দুদের দরদি সাজার অভিনয় করে, আসলে হিন্দু বিরোধী বিজেপি। আর আরেক দল আনিসকে খুন করে, আরেক দল আনিস খানদের খুন করে, মইদুল মিদ্দাদের খুন করে এই রাজ্যে মুসলিম দরদি হওয়ার অভিনয় করে। আসলে সাধারণ মানুষ এটাই জানতে চান যে জনপ্রতিনিধিরা গেলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক একটা অধিবেশনের পিছনে খরচ হয়, তার থেকে আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক যারা ভোট দিলাম, তারা কি পেলাম? আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। you